একটা গুজব ছড়িয়ে পড়ছে যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে, এই আলাপ আছে। এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে, শেখ হাসিনা বিরোধীও কেউ কেউ এই গুজবটি সামনে আনার চেষ্টা করছেন। এবং এই গুজবের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা, গত ৮ মাসে সেনা শাসন আসে নাই, জরুরি অবস্থা হয় নাই। বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী, সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না। এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা, সামরিক শাসন করবে না। তাহলে এই ৮ মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে ৮ মাসে তো আসলো না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি। গত ৮ মাসে সেনা শাসন আসে নাই, জরুরি অবস্থা হয় নাই। বাংলাদেশে আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি, এখন যে পরিস্থিতি বাংলাদেশের ডে বাই ডে উন্নতি হচ্ছে, এই পরিস্থিতিতে সেনাবাহিনী, সেনাপ্রধান জরুরি অবস্থা দিবে না। এই বাংলাদেশে কোনো অবস্থায় তারা কোনো ওই ধরনের শাসন ব্যবস্থা, সামরিক শাসন করবে না। তাহলে এই ৮ মাস পর্যন্ত যারা ওয়াকারুজ্জামানের ভয় দেখাইলো, যারা বললো যে সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয় তাই বলে যে কোনো মুহূর্তে আসবে, তাহলে ৮ মাসে তো আসলো না। সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশ রক্ষার জন্য একটা জায়গায় যখন সব কিছু শেষ হয়ে যায়, তখনও জনগণের সর্বশেষ আস্থাটা রাখতে হয় এই বাহিনীগুলোর প্রতি। তারা আমাদের দেশকে রক্ষা করবে। আমাদের সাধারণ নাগরিকরা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করলে সেটাকে সুশৃঙ্খল করার জন্য তারাই মাঠে ময়দানে থাকবে। গতকাল রাত থেকে আজ এখন পর্যন্ত গুজবের মধ্যে গিয়েছে বাংলাদেশ। ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি এক ধরনের মানুষ নামের বর্তমান সময়ের অনলাইনের কিছু কাপুরুষ, যারা বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক সেটা চায় না, বাংলাদেশের মানুষ পবিত্র রমজানটা সুন্দরভাবে কাটাক সেটা চায় না। রাতভর গুজবের মধ্য দিয়ে তারা প্রচার করেছে বাংলাদেশে যে কোনো মুহূর্তে জরুরি অবস্থা জারি হতে পারে, সেনাপ্রধান ক্ষমতা নিয়ে নিতে পারে, সেনাবাহিনীর ভিতরে বিদ্রোহ চলছে। বিভিন্ন নানা কিসিমের বিভ্রান্তমূলক তথ্য জাতিকে উপস্থাপন করে বাংলাদেশি মানুষকে বিষিয়ে তুলেছে। আপনারা জানেন যে ৫ই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষ আজ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছে এবং এই প্রথম পবিত্র রমজান, যেই রমজানটা কোনো ধরনের আপনার কাঁঠাল রানীর যে সকল রেসিপি, সেই সকল রেসিপি বাদ দিয়ে জনগণ সত্যিকার যেই সকল রেসিপি দিয়ে খাবার খেত সেগুলো দিয়ে রমজান উদযাপন করছে, পালন করছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা, যেখানে কোনো ধরনের লোডশেডিংয়ের তেমন কোনো ব্যবস্থা নেই। বিনা লোডশেডিংয়ে মানুষগুলো তারাবির নামাজ পড়ছে, সেহরি খাচ্ছে। সেই জিনিসটা যেন সরকারের বাহিরে যারা অবস্থান করছেন বিভিন্ন জায়গায়, আওয়ামী লীগের দোসররা, তারা সহ্য করতে পারছে না। যে কোনো মূল্যে বাংলাদেশকে বিতর্কের মধ্যেই রাখতে হবে, মানে যে কোনো মূল্যে প্রতিটা দিন অশান্তির মধ্যেই রাখতে হবে। আপনার এই বাংলাদেশের যে এই মুহূর্তের সরকার, এই সরকার 16 বছরের ঝঞ্ঝালের পরে ক্ষমতায় এসে তারা যে বসেছেন, এই বসার পরে রাষ্ট্রটা এক ধরনের ভিখারির মতো হওয়ার কথা, কারণ 16 বছরে এই দেশের কিছুই রেখে যায়নি। সেই জায়গা থেকে পবিত্র রমজানের আমাদের সকল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে, সব কিছু ভালোভাবে চলছে, কিন্তু সেই ভালো থাকাটাকে যেন কারো অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, তারা আর থাকতেই দিচ্ছে না। হঠাৎ করে গতকালকে রাতের বেলা শুরু হয়েছে গুজব। সেই গুজবে জড়িত হয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাথে জড়িত হয়েছে কিছু আজকের এই বাংলাদেশের যারা 24-এর গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন, এ ধরনেরও কিছু কিছু মানুষ যারা ইউটিউব কিংবা ফেসবুকে অ্যাক্টিভিস্ট হিসাবে পরিচিত আছেন। তারা যে কোনো মূল্যে যেন চেপে ধরে আওয়ামী লীগের সেই চাহিদা অনুযায়ী সেনাপ্রধানকে দায়িত্ব নিতে বাধ্য করছেন। তারা যে কোনো মূল্যে চেপে ধরে বাংলাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেই ছাড়বেন,
এরকম একটা ভাব, মানে যেই সিদ্ধান্তটা সেনাপ্রধানের নাই, যেই সিদ্ধান্তটা ক্যান্টনমেন্টে নাই, যেই সিদ্ধান্তটা সরকারের মধ্যে নাই, এমনকি আজকের সরকারের একজন উপদেষ্টার সচিব যিনি ইতিমধ্যেই মানে মন্তব্য করেছেন যে বাংলাদেশের কোথাও কোনো জায়গায় এই ধরনের পরিস্থিতি নেই এবং তিনি জানেন না যে এরকম জরুরি অবস্থা হতে পারে কিংবা হবে। তাহলে তারপরেও কারা এই ধরনের ষড়যন্ত্র করছে, যারা আজকের বাংলাদেশের মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি করছে? আপনারা জানেন দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে যা বলেছেন স্বরাষ্ট্র সিনিয়র সচিব, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আজকে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এ বিষয়ে মন্তব্য করার কিছু নেই। সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন, তিনি বলেছেন যে কোনো কিছুই এরকম ঘটেনি। তারপরেও একটি গ্রুপ বাংলাদেশে এটাকে নিয়ে সারা রাত প্রচার করেছে, এমনকি কেউ কেউ শেখ হাসিনাকে সকালবেলা ফজরের নামাজ বাংলাদেশেই পড়িয়েছে বলে বিভিন্ন জায়গায় ফেসবুকে প্রচার করেছে। এবং এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে বাংলাদেশের এখন সাধারণ মানুষও এখন কোনটা গুজব কোনটা সত্য সেটা আর অনুধাবন করতে পারে না। এখন সবাই ট্রোল করছে শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনা এখন আমার বাসায় অবস্থান। একটা গুজব ছড়িয়ে পড়ছে যে দেশে জরুরি অবস্থা জারি হতে যাচ্ছে, মানে আজই এটা হয়ে যাবে বা খুব সহসাই হবে, এই আলাপ আছে। এই আলাপ শেখ হাসিনা পন্থীদের যেমন আছে, শেখ হাসিনা বিরোধীও কেউ কেউ এই গুজবটি সামনে আনার চেষ্টা করছেন। এবং এই গুজবের একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটা বলা, যেহেতু প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরানো যায়নি, তাই তিনি যে কোনো সময় জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। এই আলাপটা তখনও হয়েছে যখন জনাব চুপ্পুকে সরানো যাচ্ছিল না এবং সেটাকে নানানজন নানানভাবে ব্যাখ্যা করছিলেন। প্রথম কথাটা হচ্ছে, দেশে জরুরি অবস্থা জারি করার পরিস্থিতি কি আছে, বা জরুরি অবস্থা আসলে কেন জারি করতে চায় কোনো সরকার। অ্যান্ড ফাইনালি জনাব চুপ্পু চাইলেই দেশে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন। মানে আমরা অনেকেই খুব না জেনে কথা বলে ফেলি, কারণ আসলে আমাদের ভেতরে অনেকে ক্ষোভ রয়ে গেছে, যেহেতু চুপ্পুকে সরানো যায় নাই, সুতরাং আমরা দেখাতে চাই যে চুপ্পু কত বিপজ্জনক মানুষ, সুতরাং আমাদের সতর্ক থাকতেই হবে। এই ধরনের একটা পারসেপশন কারো আছে। এখন এই সুযোগে নেমে পড়েছেন এবং সত্যিকার অর্থে বেশিরভাগই আসলে সংবিধানে প্রেসিডেন্ট শব্দটা মানে কি সেটাই জানেন না জেনেই কথা বলেন। তখনও বলেছি আমি আজ এই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করতে চাই। মানে জরুরি অবস্থা জারির জন্য সংবিধানের যে আর্টিকেলগুলো আছে সেইগুলো থেকে 41-42 এই দিক থেকে আমি কয়েকটা জিনিস একটু পড়তে চাই। 41-এ বলা হচ্ছে, রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে এমন জরুরি অবস্থা বিদ্যমান রহিয়াছে যাহাতে যুদ্ধ বা বহিঃ আক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোনো অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে, মানে তার মানে জরুরি অবস্থার জন্য এই কন্ডিশনগুলো যদি থাকে, তাহলে বহিঃশত্রুর আক্রমণ ছাড়াও অভ্যন্তরীণ গোলযোগ, অর্থনৈতিক বিপদ, এগুলোতে জরুরি অবস্থা জারি করা যায়। সো অভ্যন্তরীণ কারণে এটা সম্ভব। এবং একটা সময়সীমা বলা আছে অনধিক 120 দিন, মানে 4 মাস। 4 মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা যাবে, যদিও 11 সরকার এর চেয়ে বেশি সময়ের জন্য জরুরি অবস্থা জারি করে রেখেছিল এবং তারা সংবিধানে সেটা র্যাটিফাইও করেনি। এক অবিশ্বাস্য ব্যাপার, কিন্তু এটা হয়েছিল। কারণ আমরা জানি, এই কথা বহুবার বলেছি, আপনি সংবিধান ভঙ্গ করে কাজ যদি করেও ফেলেন, সেগুলো পরবর্তীতে সংবিধানে সেটা র্যাটিফাই করা যায়। আচ্ছা, এখানে সরাসরি লিখে দেওয়া আছে, না লিখে দেওয়া থাকলেও থাকতো না। এই যে রাষ্ট্রপতি বলা হলে, রাষ্ট্রপতি কে আসলে? আর্টিকেল 48(3) ক্লিয়ারলি বলছে রাষ্ট্রপতি জাস্ট 2টো কাজ নিজের সিদ্ধান্তে করতে পারেন। আদতে একটা কাজ, মানে 2টো কাজ সংবিধানে যেটা লেখা আছে, প্রধানমন্ত্রী নিয়োগ করা এবং প্রধান বিচারপতি নিয়োগ করা। এই 2টো কাজ তিনি নিজের এখতিয়ারে করতে পারেন, আর বাকি সব কিছুর ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সোজাসাপটা কথা হচ্ছে, আমরা সংবিধানে লিখেছি যাবতীয় সব কাজ রাষ্ট্রপতির নামে হবে, সেগুলো আসলে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী নিয়োগও আসলে রাষ্ট্রপতির হাতে ওই অর্থে না, কারণ নির্বাচনে যিনি সংখ্যাগরিষ্ঠ আসন পাবেন তাকেই প্রথম ডাকতে হবে সরকার গঠন করার জন্য। তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা আসলে একটা। আর যাবতীয় যত জায়গায় যে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন বলছেন, এগুলো আসলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ইনফ্যাক্ট এই আর্টিকেলে এটা আবার আলাদা করে লিখে দেয়া আছে, খেয়াল করি, আমি পড়ছি। তবু শর্ত থাকে যে অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর প্রয়োজনীয় হইবে। ক্লিয়ারলি বলা হচ্ছে। তো প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষর ছাড়া এটা হবে না। এখন কেউ বলতে পারেন যে দেশে এখন প্রধানমন্ত্রী নেই, কি হবে তাহলে? প্রধান উপদেষ্টা আছে, মানে আমরা কেউ যদি
ঝুট ঝামেলা করতে চাই আর কি। ইনফ্যাক্ট এই ঝামেলাটা বন্ধ করার জন্যই সেপ্টেম্বরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তারা একটা অধ্যাদেশ জারি করেছিলেন। সেই অধ্যাদেশ অনুযায়ী এই সরকার আদতে প্রধানমন্ত্রী যা যা ক্ষমতা, যা যা তার দায়িত্ব, তার সুযোগ সুবিধা, মন্ত্রীরা এই সব কিছু নিয়ে একটা অধ্যাদেশে এটা ক্লিয়ারলি বলা আছে যে তারা এই কাজটা করবেন, তারা প্রধানমন্ত্রীর জায়গায় একইভাবে কাজ করবে। সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী না থাকলে প্রধান উপদেষ্টা ঠিক সেই দায়িত্বে রত আছেন। সুতরাং জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে আসলে প্রধান উপদেষ্টাকেই যেতে হবে। এখন জরুরি অবস্থা হবে না কি হবে না সেই তর্কে এখন যাচ্ছি না। তাহলে প্রাথমিকভাবে কথাটা হলো জরুরি অবস্থা জারি আসলে করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি চুপ্পু কিছুই না, উনি কিছুই না, এবং আমি মনে করি অত্যন্ত ক্ষমতাহীন একজন পাপেট হিসাবে উনি বসে আছেন, একেবারে হার্মফুল বস্তু। এখন সরকার জরুরি অবস্থা জারি করবে কিনা, মানে জরুরি অবস্থা আসলে জারি করার উদ্দেশ্যটা কি, কেন জরুরি অবস্থা জারি করা হয়? মানে ধরুন জরুরি অবস্থা জারি করে যা যা করা যায় সেই জিনিসগুলো জরুরি অবস্থা জারি ছাড়াও করা যায়। একটা জায়গায় খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, সেগুলো কারণেই আসলে জরুরি অবস্থা জারি করা যায়। ধরুন দেশে খুব গোলযোগ হচ্ছে, সরকার চায় যে সভা সমাবেশ বন্ধ করে দেবে, এই ঘোষণা তো এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করা যায়, 144 ধারা জারি করে করা যায় তো। এই যে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শাহবাগ এলাকায় সভা সমাবেশ ডিএমপি বন্ধ করেছে, তার জন্য জরুরি অবস্থা জারি করা লাগেনি তো। যদিও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে একটা সমাবেশ শাহবাগে করেছে, এটা ভেঙে। এই যে চর্চাগুলো খুব খারাপ, এগুলো তো এক্সট্রা হ্যাডাম দেখানো ভালো কিছু হয় না, মানুষের কাছে রং পারসেপশন দেয়। যাই হোক, সো সভা সমাবেশ বন্ধ করা যায়, বহু রকম পদক্ষেপ নেওয়া যায় এক্সিকিউটিভ অর্ডার দিয়ে। কিন্তু জরুরি অবস্থায় একটা বিশেষ ক্ষমতা আছে সরকারের হাতে, সেটা হচ্ছে যে আর্টিকেল 36, 37, 38, 39, 40, 42, মানে এগুলো প্রত্যেকটা তৃতীয় ভাগে বর্ণিত মৌলিক অধিকার, যেমন আপনার রাজনৈতিক অধিকার, সমাবেশের অধিকার, মত প্রকাশের অধিকার, এই জিনিসগুলো এখানে আছে, চলাফেরার অধিকার। এগুলো যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু আমরা হাইকোর্টে যেতে পারি, আমরা রিট করতে পারি। আমাদের মৌলিক অধিকার যখন লঙ্ঘিত হয় আমরা রিট করতে পারি সরকারের বিরুদ্ধে। জরুরি অবস্থায় ওই ক্ষমতাটা, ওই অনুচ্ছেদগুলো স্থগিত করে দিতে পারে সরকার চাইলে। তাতে যেটা দাঁড়ালো, আমার আপনার বিরুদ্ধে অনেক মৌলিক অধিকার লঙ্ঘিত হতে পারে, অনেকগুলো মৌলিক অধিকার আরবিট্রিয়ারলি আমাকে গ্রেফতার করা হলো, আমি কোর্টে যেতে পারবো না। সো সরকারের হাতে এই একটা এক্সট্রা ক্ষমতা তৈরি হয় যে বিচার বিভাগ চাইলেও নাগরিকের পক্ষে দাঁড়িয়ে ইন্টারভিন করতে পারে না। জরুরি অবস্থার মূল মাঝে যা আসলে এটা এই না যে আমি সমাবেশ বন্ধ করতে চাই, আমি ওকে ধরে নিতে চাই, না, এগুলো সবই করা যায় জরুরি অবস্থা ছাড়াও। কিন্তু আমাদের কোর্টে যাওয়া, আমাদের মৌলিক অধিকার বলবৎ করার যে চেষ্টা, সেটা বন্ধ করা যায়, এবং কতদিন? 4 মাসের জন্য। যদি তাই হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশে, এখন বুঝতে পারবো আসলে বাংলাদেশে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট আছে কিনা। দেশে কি এমন পরিস্থিতি হয়ে গেছে যে সরকার একেবারেই সামলাতে পারছে না? কোনো সন্দেহ নেই, সরকার যথেষ্ট খারাপ পারফর্ম করছে, কিন্তু এখনও সরকার সামলাতে পারছে না, এবং মামলা করে করে মূল জায়গা ওটা, মানে যত রকম ডিস্টারবেন্স, যত রকম প্রবলেম আছে, যত কিছু সরকার নিষিদ্ধ করতে চায় সব সে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করতে পারবে। কিন্তু যে জায়গাটা, এমনকি সরকার যে কাউকে আরবিট্রারিলি গ্রেফতার করার ক্ষমতাও এখনও রয়ে গেছে, আমাদের সেই 54 ধারা এখনও আছে, সব ক্ষমতা আছে। কিন্তু এমন কি হচ্ছে যে সরকার এগুলো করছে আর মানুষ মামলা করে করে সরকারকে জেরবার করে ফেলছে, এবং সরকার সেই জায়গাটা থেকে মুক্ত হওয়ার জন্য জরুরি অবস্থা জারি করছে? উত্তর হচ্ছে না।